নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর। জানাব ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে তারেক রহমানের জন্য প্রথম চ্যালেঞ্জ, ইন্ডিয়া টুডের রিপোর্ট। এবং সর্বশেষ জানাব হুইল চেয়ার থেকে প্রধানমন্ত্রীর আসনে এক অদম্য সংগ্রামের মহাকাব্য। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী প্রতিষ্ঠাতা বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে নবগঠিত বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনা অনুযায়ী কোন মন্ত্রণালয় কী কাজ করবে তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের অধিকারিকার তালিকায় রয়েছে প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, সরবরাহ চেইন সচল রাখা এবং জ্বালানি খাতে যাতে কোনো সংকট সৃষ্টি না হয়, গ্যাস এবং বিদ্যুতের দিকে লক্ষ্য রাখা, এসব বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সালাহুদ্দিন আহমেদ বলেছেন, আপনারা জানেন প্রত্যেকটা সরকার প্রথম ১০০ দিনের একটি কর্মসূচি নেয়। আমাদের সরকার সেই কর্মসূচিটি একটু বৃহত্তর পরিসরে ১৮০ দিনের জন্য গ্রহণ করবে। এই বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের ইশতেহারের ওপর জনগণ আস্থা রেখেছে, তাই যথাযথ সময়ে যথাযথভাবে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে তারেক রহমানের জন্য প্রথম চ্যালেঞ্জ, ইন্ডিয়া টুডের রিপোর্ট। দীর্ঘ নাটকীয়তা ও অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামল শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন। তবে এই ক্ষমতার আলাবদল এবং ড মোহাম্মদ ইউনূসের বিদায় বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, গত ১৮ মাস ড মোহাম্মদ ইউনূস অত্যন্ত নিপুণভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি এমন এক সময়ে নির্বাচন দিলেন যখন তার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। ভারতের জন্য উদ্বেগের বিষয় হল, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে দিল্লির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আওয়ামী লীগহীন এই নির্বাচনে বিএনপির বিশাল জয় এবং তারেক রহমানের ক্ষমতায় আরোহণ দক্ষিণ এশিয়ায় ভারতের ভূ রাজনৈতিক কৌশলে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ। বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে দিল্লিতে গভীর পর্যবেক্ষণ চলছে। অতীতে বিএনপি শাসনামলে ভারতের সঙ্গে নিরাপত্তা ও ট্রানজিট ইস্যুতে কিছুটা টানাপোড়েন ছিল। তবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে তারেক রহমান ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে ইউনূস সরকারের বিদায় লগ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পশ্চিমা প্রভাবের ইঙ্গিত দেয়, যা ভারতের জন্য একটি নতুন সমীকরণ। অভ্যন্তরীণ রাজনীতি ও ভারতীয় উদ্বেগ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারেক রহমান ক্ষমতায় এলেও ড ইউনূসের প্রবর্তিত জুলাই চার্টার বা সাংবিধানিক সংস্কার নিয়ে জটিলতা রয়ে গেছে। জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্কের রসায়ন ভারতের নিরাপত্তা উদ্বেগের অন্যতম কারণ হতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও বিচ্ছিন্নতাবাদী দমনে বাংলাদেশের সহযোগিতা বজায় থাকবে কিনা তা নিয়ে কূটনীতিক মহলে আলোচনা চলছে। চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের সঙ্গে অবিশ্বাসের দেয়াল ভেঙে একটি স্থিতিশীল প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তোলা। ভারতও চাইবে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার থাকুক যারা ভারতের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নেবে না। ড ইউনূসকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে অভিহিত করে বিশ্লেষক স্বদেশ রায় বলেন, ইউনূস এমন এক প্রেক্ষাপট তৈরি করে দিয়ে গেছেন যেখানে আওয়ামী লীগের মতো বড় শক্তিকে বাইরে রেখেও নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা দেওয়া হয়েছে। এখন এই প্রেক্ষাপটে তারেক রহমান ভারতকে কতটা আস্থায় নিতে পারেন তার উপরই নির্ভর করছে আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ। হুইল চেয়ার থেকে প্রধানমন্ত্রীর আসনে এক অদম্য সংগ্রামের মহাকাব্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখটি একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এই দিনটিতে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এমন একজন মানুষ যার গত 2 দশকের জীবন ছিল নাটকীয়তা, ট্র্যাজেডি আর অদম্য লড়াইয়ে ঘেরা। তিনি তারেক রহমান, যার রাজনৈতিক যাত্রার এক বিশাল অংশ কেটেছে হুইলচেয়ারে, আর আজ তিনি আসীন হলেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী আসনে। তারেক রহমানের এই যাত্রা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। 2007 সালের 11 সেই ঝোড়ো দিনগুলোর কথা ভাবলে আজও অনেকের মনে পড়ে যায় সেই ছবিগুলো, যেখানে দেখা গিয়েছিল একজন তরুণ ও প্রভাবশালী নেতাকে স্ট্রেচারে করে আদালতে নেওয়া হচ্ছিল। সেই সময়কার অমানবিক নির্যাতনে তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ 18 মাস কারাবরণ শেষে যখন তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান, তখন তার হাতে ছিল না ক্ষমতার দণ্ড, বরং শরীর ছিল হুইলচেয়ারে বন্দী। অনেকেই তখন ভেবেছিলেন জিয়া পরিবারের এই উত্তরসূরের রাজনৈতিক জীবন হয়তো সেখানেই শেষ। দীর্ঘ 17 বছর তিনি বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটিয়েছেন। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে ডজন খানেক মামলা হয়েছে। আদালতের রায়ে তিনি হয়েছেন দণ্ডপ্রাপ্ত, কিন্তু শারীরিক অসুস্থতা আর ভৌগোলিক দূরত্ব তাকে দল থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। লন্ডন থেকেই তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৃণমূলের সাথে যুক্ত ছিলেন। একদিকে নিজের শারীরিক চিকিৎসার লড়াই, অন্যদিকে বাংলাদেশে তার দলের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই দ্বিমুখী যুদ্ধে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন দক্ষ ও ধৈর্যশীল সংগঠক হিসেবে। 2025 সালের 25 ডিসেম্বর যখন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন, তখন সেটি কেবল একজন নেতার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, ছিল একটি গণ আকাঙ্ক্ষার বিস্ফোরণ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে মাত্র 54 দিনের মাথায় তিনি যেভাবে সারা দেশে নির্বাচনী হাওয়া বইয়ে দিলেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল বিজয় ছিনিয়ে আনলেন, তা রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে এক গবেষণার বিষয়। এই 54 দিনে তিনি প্রমাণ করেছেন যে মানুষের হৃদয়ে জায়গা পেতে হলে কেবল শারীরিকভাবে উপস্থিত থাকাই যথেষ্ট নয়, বরং আদর্শ আর মাটির সাথে সংযোগ থাকা জরুরি। তারেক রহমানের এই বিজয়ের আনন্দ পূর্ণতা পায়নি একটি বিশাল শূন্যতার কারণে। নির্বাসন থেকে ফেরার মাত্র 5 দিনের মাথায় তিনি হারিয়েছেন তার ছায়াসঙ্গী ও আলোকবর্তিকা মা বেগম খালেদা জিয়াকে। এর আগে হারিয়েছেন একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। পরিবারহীন একাকী এই মানুষটি আজ যখন প্রধানমন্ত্রীর শপথ নিলেন, তখন তার কাঁধে কেবল বিএনপির দায়িত্ব নয়, বরং 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের ভার। তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি চান না। তার আই হ্যাভ আ প্ল্যান বার্তায় উঠে এসেছে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন। হুইলচেয়ারে বন্দী সেই আহত নেতা থেকে আজ প্রধানমন্ত্রী হিসেবে তার এই যে রূপান্তর, তা আসলে বাংলাদেশেরই ঘুরে দাঁড়ানোর গল্প। তারেক রহমানের সামনে এখন চ্যালেঞ্জ অনেক। দীর্ঘ 1.5 দশকের অপশাসনে বিধ্বস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামত করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে তার প্রধান কাজ। হুইলচেয়ারের সেই কষ্টের দিনগুলো নিশ্চয়ই তাকে সাধারণ মানুষের যন্ত্রণাকে অনুভব করতে শেখাবে। তারেক রহমানের এই সিংহাসনে আরোহণ কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি ত্যাগ আর নিরবিচ্ছিন্ন সংগ্রামের ফল। যে মেরুদণ্ড ভাঙার চেষ্টা করা হয়েছিল, সেই শিরদড়া আজ সোজা করে দাঁড়িয়ে তিনি শপথ নিলেন এক নতুন ভোরের। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর আসনে বসে তিনি শহীদ জিয়া আর দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ কত দ্রুত বাস্তবায়ন করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।